আগের বছর আজকের দিনে 21-এর ইলেকশনে 2রা মেতে রেজাল্ট বেরিয়ে গেছিল। আর এবারে দুর্ভাগ্য দেখুন, আর মোদিবাবুকে সুপর্ষণ্য করতে ইলেকশন কমিশন গরপে মানুষদের গরবে পুড়িয়ে মারছে, জ্বালিয়ে মারছে। 3টে করে ইলেকশন, জলপাইগুড়ি হলো, আলিপুরদুয়ার হলো, কুচবিহার হলো, ব্যাস হয়ে গেল। আবার 5 দিন ছুটি। তারপরে হলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, ছুটি। এরপরে হলো এই 7 তারিখে আছে মুর্শিদাবাদের 2টো আর মালদার 2টো। বুঝছেন কিছু খেলাটা? আর বেশি সিট যেগুলো আছে এবারে পেল 10 দিন। খুব বিশ্রাম নিয়েছে বিজেপি নেতারা। তাদের যখন সময় হবে তখন তো মানুষের সময় হবে না। মানুষকে তো মানুষ বলে মনে করে না বড় বড় ফানুসরা। এবার দেখুন 13ই মে যে ইলেকশনটা হবে সেটা হচ্ছে কতগুলো সিটে? বর্ধমান পূর্ব, বর্ধমান গ্রামীণ, আসানসোল, ওদিকে আছে আর কোনটা কোনটা যেন আছে। এত সিট আর এত বারবার মনেও ঠিক থাকে না। হ্যাঁ, বীরভূম আছে, নলহাটি আছে, আর রানাঘাট আছে, কৃষ্ণনগরও আছে। সব একসাথে 4 দিনের টাইম ক্যাম্পেনের। চেন্নাইতে 40টা সিট, আমাদের এখানে 42টা সিট। চেন্নাইতে একদিনে ইলেকশন হয়ে গেল। সাউথ ইন্ডিয়াতে কেরালাও ইলেকশন হয়ে গেল, কর্ণাটকাও হয়ে গেল। যত রাগ বাংলার ওপরে, বাংলার ওপর মোদি বাবুর খুব রাগ, আর বিজেপির ভীষণ রাগ। তারা বাংলাকে সহ্য করতে পারে না। বাংলাকে দেখলে লুচির মতো যে ফোলে আর গালগুলো যায় জ্বলে, এত রেগে যায় বাংলাকে দেখলেই। তাই বাংলার ভাগ্যে যত পারো বাংলাকে খাটাও। ওই যারা নাচ করবে তাদের সরিয়ে আনো না, রোদ্দুরে দাঁড়িয়ে আছে। বেশি করে খাটাও, অত্যাচার করো, জর্জরিত করে দাও। এখানে নিশ্চয়ই অনেক কিষাণ ভাই আছেন, আছেন কি? 10,000 টাকা করে আমাদের পান। যার 1 কাঠা জমি আছে সেও 4,000 টাকা পান। আপনাদের ধান আমরা কিনি, আপনাদের শস্য ভাণ্ডার বর্ধমান, আপনারা আমাদের চাল যোগান, ফসল যোগান। আমরা চালটা তো আপনাদের থেকে কিনি। বিজেপি চেয়েছিল আমরা যাতে মানুষকে ফুড কর্পোরেশনের পচা চাল, ভাঙা চাল, কালো চাল, মানে যেগুলো নষ্ট হয়ে গেছে, সেই সব চালগুলো দিই। কিন্তু আমরা ঠিক করেছিলাম না, রেশনের চালটা যখন দেব আমরা আমাদের চাষির ঘরের চালটা যদি কিনি সেটা ভালো চালও হবে। আর 2 হচ্ছে চাষিদের চালটা গভর্নমেন্ট সরাসরি কিনে নিলে তাদের এখানে ওখানে দৌড়তে হবে না। এবার মোদিবাবু এসে বলবেন রোজ বিজ্ঞাপন দিচ্ছে, বিজ্ঞাপনটা কি? এবার এসে বলবেন বিনা পয়সায় চাল দেনা হয় কে, চাল দিচ্ছে কে, নাকি উনি দিচ্ছেন। এবার থেকে বলবো উনি, আমি আর নাম বলছি না। উনি মানে বুঝবেন, উনি, চেয়ারটার নাম উনি। 1 বছরে পশ্চিমবাংলার 9 কোটি লোককে আমরা রেশন দিই। বলুন তো 1 বছরে রেশন দিতে মোট আমাদের কত টাকা খরচ পড়ে? রাজ্য সরকারের দিতে হয় 9,000 কোটি টাকা, আর কেন্দ্রের দেওয়ার কথা ছিল 7,000 কোটি টাকা। কারণটা এটাই হচ্ছে যে ভালোবেসে দিত তা নয়। আগে নানা রকম ট্যাক্স ছিল,
কেন্দ্রের ট্যাক্স তুলতো, রাজ্যের ট্যাক্স তুলতো। এখন কিন্তু একটাই ট্যাক্স, সেটা সব কেন্দ্র তুলে নিয়ে যায়, সেটা হচ্ছে জিএসটি ট্যাক্স। নাম শুনেছেন তো? মিহিদানা সীতাভোগ কিনতে গেলেও নেয় কি জিএসটি? শাড়ি কিনতে গেলে তো নেয়, রেস্টুরেন্টে খেতে গেলেও নেয়। উনি জিএসটি নেন। আমাদের এখান থেকে টাকা তুলে নিয়ে গেল 6,84,000 কোটি টাকা, আর আমাদের ফেরত দিল না 1,74,000 কোটি টাকা। এবার বুঝুন, এই টাকার থেকে ধরুন 9,000 টাকায়, গত 2 বছরের কথা আমি বলছি, কোভিডের সময় 6 মাস রেশন বিনা পয়সার লোকে পেয়েছিল, আমরাও দিয়েছিলাম, ডবল হয়েছিল। এবারে বলুন তো, আমাদের তাহলে চাল বিনা পয়সায় দিতে কত টাকা লাগে? 9,000 কোটি টাকা লাগে রাজ্যের। আর কেন্দ্রের কত দেওয়ার কথা? যেটা আমাদের মাছের চাইলে মাছ ভাজা, মানে আমাদেরটা তুলে নিয়ে গিয়ে 7,000 কোটি টাকা। তার মানে 9 আর 7 কত হলো? 16 হলো, 16,000 কোটি টাকা। 2 বছরে হিসেব করলে কত দাঁড়ায়? বিনা পয়সায় মানুষের বাড়িতে চাল দিলে 32,000 কোটি টাকা দাঁড়ায়। 18,000 কোটি টাকা আমাদেরটা আমরা দিয়েছি, কিন্তু কেন্দ্র 12,000 কোটি টাকা দেয়নি। হিসেবটা কি হলো? 18 আর 12, 30,000 কোটি টাকা। তার মানে যা লাগে রেশনে সবটাই আমরা দিয়েছি, কেন্দ্রীয় সরকার 1 পয়সা দেয়নি, এবং রেশনে বিনা পয়সায় চালে তার কোনো কন্ট্রিবিউশন নেই। আমি এইটুকু আপনাদের বোঝালাম। কদিন আগে এখানে মিটিং করে গেছে আমাদের মধুবাবু। আরে মধুবাবু, মধু বিধু 2 ভাই, নতুন জামা পরে তাই। ছোটবেলায় এরকম নানা রকম কবিতা আমরা পড়েছি, যদি এটা অন্য বানিয়ে বললাম আমি। মধুবাবু এসেছিলেন। মধুবাবু এসে বললেন, बंगाल तो 2,29,000 करोड़ रुपया का यूटिलाइजेशन सर्टिफिकेट नहीं दिया, इसी के लिए हमने टाका नहीं दे पाया। আমি বললাম ঝুট ঝুট, কত বড় ঝুট, কত বড় ঝুট বলুন তো। আমাদের সময় যত ইউটিলাইজেশন সার্টিফিকেট আমরা সব দিয়ে দিয়েছি, 1 পয়সা বাকি নেই। আর তোমায় যদি মধুবাবু জিজ্ঞেস করি, তোমার বিধুবাবুর সরকারের 52,000 কোটি টাকা 32টা ডিপার্টমেন্টের ক্যাগ রিপোর্টের 4.1 ধারায় বলছে তোমরা কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট দাওনি, তো মধু বিধু 2 ভাই গড়াগড়ি খাও এবার। মধু বিধু 2 ভাই, মিথ্যা কথা বলা অন্যায়, তাই গড়াগড়ি খাও ভাই। শুধু মিথ্যে মিথ্যে কথা বলো। মিথ্যে কথা বললে আগে সবাই বলতো কি জানেন তো? দাঁত ভেঙে যায়। সুব্রত তো আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু ভীষণ মজার মজার কথা বলতেন। সিদ্দিকুল্লাহ সাহেব স্বাগতম, স্বপন দেবনাথ স্বাগতম, দেরি হলেও এসছো। আপনাদের বলি, সুব্রত মুখার্জির নাম শুনেছেন আপনারা? সুব্রতদা কিন্তু বর্ধমানেরই ছেলে, অজিত পাজা যেমন। তা সুব্রতদা একদিন বলছে আমাকে, আমায় খুব ভালোবাসতো, আমি গেলে বলতো মেলা থেকে চিৎপাটালিটা কিনে আনিসনি, ওই গুড় ঝুড়িটা কিনে আনিসনি। আমি বলতাম সুব্রতদা অনেকদিন মেলায় যায়নি, গেলে আমি নিয়ে আসবো আপনার জন্য। তারপরে দিলে বলতাম বৌদি দিয়েছে খেতে, বলতো দেখ না একটা জায়গায় লুকিয়ে রাখে, তো রাখে, কিন্তু আমি ঠিক লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই। মানুষটা এত মজার ছিল, এত ভালো ছিল। তো একদিন আমাকে বলছে, জানিস তো আমাকে অনেক দিন দাঁতের কাছে যেতে হয়, দাঁতের ডাক্তারের কাছে বারবার যেতে হয়। তো একদিন দাঁতের ডাক্তারকে আমি বললাম, ছোটবেলায় শুনেছি মিথ্যে কথা বললে দাঁত পড়ে যায়, দাঁত ভেঙে যায় খুব তাড়াতাড়ি। তো আমি নয় একটু আধটু বলি, তার জন্য আমার দাঁত পড়ে গেছে। তা যে সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে তার তো মাড়িটাই চলে যাওয়া উচিত, তার মাড়িটা কেন থাকবে? এটা এদের ক্ষেত্রে প্রয়োজনীয় বলে বললাম।
কিরম মিথ্যে কথা বলে জানেন? দুটো ফ্যামিলি গল্প করতে করতে যাচ্ছে, ভানুবাবুর কমিক, এখনো পুরনো ইউটিউব ঘাটলে পেতে পারেন। দুটো পরিবার যাচ্ছে ট্রেনে গল্প করতে করতে, তা একটা পরিবারের বউ হাজব্যান্ড ওয়াইফ আর একটা পরিবারের হাজব্যান্ড ওয়াইফ। একটা পরিবারের হাজব্যান্ড জানে, তার বউ জানে যে তার স্বামী একটু বেশি মিথ্যে কথা বলে, তা তার বউকে শেখানোই আছে, যখন দেখবে আমি বেশি জোরে মিথ্যে কথা বলছি তুমি একটু খক করে কাইসো, তাহলে আমি বুঝে যাব যে মিথ্যেটা বেশি হয়ে যাচ্ছে। এবার ভদ্রমহিলার ভদ্রলোক গল্প করছে, পাশের ভদ্রলোক ভদ্রমহিলার সাথে গল্প করতে বলতে বলছে, জানেন তো আমি একটা বাঘ শিকার করছি। তো ভদ্রলোক বলছে, বাঘ শিকার করছেন? বাঘটা কত বড়? তখন বলছে 12 হাত ল্যাজ হইব। সঙ্গে সঙ্গে ওর বউ খক করে একটা কেসেছে, বলে 12 হাত লাজে ওর ব্যাগ, তার বাঘটা কত বড় হবে? তখনও বলছে মাপি টাপি নাই, 10 হাত হইব। তখন তার বউ আবার কেসেছে, তখন বলছে 8 হাত হইব। তখন আবার কেসেছে, তখন ওর বউকে বলছে ওই ভদ্রলোক ওদের সামনেই, তুমি কাইসা কাইসা মইরা যাও, আমি আর কমাইতাছি না। তো মধুবিধু বাবুদের এটাই কথা, ওনারা কমাইতেছেন না, ওনারা জিনিসের দাম কমাইতেছেন না, ওনারা মিথ্যে কথা বলা কমাইতেছেন না, ওনারা ঝুটের পাহাড়, মিথ্যের পাহাড়, বিনা পয়সায় চাল, বাহবানন্দলাল 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এই তো মোদি সরকার, আর অ্যাড দিচ্ছে মিথ্যে কথা। উনি নাকি বিনা পয়সায় আপনাদের সব গ্যাস দিচ্ছেন, দেয় রোজ দেখবেন, টিভি খুললেই দেখবেন মিথ্যে কথা। টিভি খুললেই বলবে গ্যাস দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবো। আর গ্যাসটা হলে তো আমি জানতে পারবো, আরে আমি তো একটা রাজ্য চালাই, তাহলে তো আমার রাজ্যের ব্যাপারটা জানতে হতো। ইন্দো বাংলাদেশের একটা হচ্ছে, সেটা আমদানি কোম্পানি করছে, সেটাও তো আমাদের জন্য নয়, হলদিয়া এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাবে। আরে কাজটা আগে করো, তারপরে বড়াই করো। বলছে ঘরে ঘরে জল পৌঁছচ্ছে কে? মোদি। কোত্থেকে পৌঁছাচ্ছে? মোদিবাবু, বিধুবাবু, মধুবাবু জিজ্ঞেস করুন। জমি দিচ্ছে কে বিনা পয়সায়? রাজ্য সরকার। পাইপ লাগাচ্ছে কে? রাজ্য সরকার। হয়ে যাওয়ার পরে মেনটেনেন্স করছে কে? রাজ্য সরকার। তা সত্ত্বেও 40% টাকা উল্টে দিতে হচ্ছে কার? রাজ্য সরকারের। আর দালালি করছে কে? মধুবিধু। মধুবিধু দুই ভাই। এবার রোজ মিথ্যে কথা বলছে, বলছে ঘর ঘর মে গ্যাস পৌঁছ রহে। কি মিথ্যে কথা বলতে পারে ভাই? ইলেকশন বলে হাজারে দাঁড়িয়ে আছে, এরপরে ইলেকশন মিটে গেলে বাই চান্স যদি এই দুই ভাই আবার আসে, তাহলে কিন্তু মনে রাখবে গেল 20-এর জায়গায় 30, 10-এর জায়গায় 1-এর জায়গায় কত হবে আমরা জানি না। 100 দিনের কাজের টাকা নেই, তাতে মোদিবাবুর কিছু যায় আসে না, ওনার কিছু যায় আসে না, কারণ উনি গরিবের মুখ চেনেন না। মাথায় যারা মাটি মাথায় করে নিয়ে রাস্তাঘাট তৈরি করে, বাড়ি তৈরি করে, এলাকা পরিষ্কার রাখে, আমাদের প্রাণের মজদুররা যারা ধান কাটে, ক্ষেত মজদুর যারা রিক্সা চালায়, 100 দিনের কাজ করে কত গরিব মানুষেরা, 3 বছর টাকা দেয়নি, 3 বছর টাকা দেয়নি। যদিও 100 দিনের কাজে মধুবিধু বাবুকে আমি চ্যালেঞ্জ করে বলে যাই, আপনাদের রেকর্ড অনুযায়ী বেঙ্গল ছিল 1 নম্বরে, বাড়ি তৈরি কাজে বাংলা ছিল 1 নম্বরে, রাস্তা তৈরি করার কাজে বাংলা ছিল 1 নম্বরে, স্কিল ডেভেলপমেন্টে বাংলা ইন্ডিয়াতে 1 নম্বরে, এমনকি স্মল স্কেল ইন্ডাস্ট্রিতেও বাংলা ভারতবর্ষের 1 নম্বরে। তাতেও লজ্জা নেই। আমাদের লোকেরা গেল, আন্দোলন করলো, বললো গরিব লোকেদের টাকাটা দিয়ে দাও। আমি নিজে 3 বার মিট করলাম, দিল না। আর রোজ দেখুন কোটি কোটি টাকা দিয়ে ঘুম থেকে উঠবেন ওনার ছবি,
খেতে যাবেন ওনার ছবি, বিকেলে সিরিয়াল দেখবেন ওনার ছবি, সন্ধেবেলায় নাটক দেখবেন ওনার ছবি, রাত্রিরে খেতে যাবেন তখনও ওনার ছবি, ঘুমের মধ্যেও দেখবেন ওনার ছবি। আটকে উঠবেন। সবাইকে বলছে মাছ খাও কেন? মাছ খাওয়া বন্ধ, মাংস খাবে না, ডিম খাবে না। মধ্যপ্রদেশে বন্ধ, বিজেপি সরকার এসে করে দিয়েছে। রাজস্থানে বন্ধ, উত্তরপ্রদেশে বন্ধ। উপোস তো আমাদের মেয়েরাও করে, নীল ষষ্ঠী করে না, শীতলা ষষ্ঠী করে না, তাদের নানা রকম পরব আছে, আমরা করি না? আমরা আমাদের সব পরবেই নিয়ম মতো করি। কোথাও মা কালীকে ভোগের পায়েস দেওয়া হয়, ভেজ দেওয়া হয়, কোথাও নন ভেজ দেওয়া হয়। এক একটা জাতির এক একটা ধর্মের এক একটা ঐতিহ্য আছে। তাই বলে মধুবিধু বলবে যে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কোথায় যাবে? বার্লি খাবে? জিজ্ঞেস করুন, বার্লি খাবে না কলা পাতা খাবে না মাথার ছাতা খাবে? কোনটা খাবে? কে কি খাবে সেটাও আপনারা ঠিক করে দেবেন। হ্যাঁ, দারুণ চলছে। বাচ্চাদের পড়াশুনো চালাবো আমরা। আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। আমি সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি যারা সুনামের সাথে পাশ করেছেন, র্যাঙ্ক করেছেন, যারা র্যাঙ্কও করতে পারেননি কিন্তু পাশ করেছেন, সবাইকে। কিছু প্রতি বছরই হয়, কিছু ছেলে মেয়ে অকৃতকার্য হয়, তাদের মনে নিশ্চয়ই আজকের দিনটা খুব দুঃখ আছে, তার পরিবারেরও। আমি তাদের সমব্যথী হয়ে বলবো, দুঃখ করবেন না, হতাশ হবেন না, চেষ্টা করুন। এবছর না পেরেছেন তো কি হয়েছে, আসছে বছর নিশ্চয়ই পেতে পারেন। মন ভাঙবেন না, মনকে দুর্বল করবেন না। আর বাবা মাকেও বলি, আপনারাও ওদের সাথে থাকবেন, বকাবকি করবেন না, নিশ্চয়ই আগামী দিন ভালো করবে ওরা। আমি সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে বলবো যে আমাদের পক্ষ থেকে আমরা এবার ঠিক করেছি 100 দিনের কাজ নামে ছিল, কিন্তু কাজ হতো 30 দিনের। আমি জেলায় জেলায় রিভিউ মিটিং করে দেখেছি। তাই আমরা একটা কাজ শুরু করেছি, সেটার নাম কর্মশ্রী প্রকল্প। 50 দিন তাতে মানুষ কাজ পাবে। যে 50 দিনের বেশি 60 দিন করতে চায়, সে 60 দিনও করতে পারে। সেই প্রকল্পটা চালু হয়ে গেছে। গত বছরেও 45 দিনের কাজ আমরা করেছি। 2, 100 দিনের কাজে ওরা টাকা দেয়নি, কিন্তু 59 লক্ষ পরিবারকে টাকা আমরা দিয়ে দিয়েছি। 3, 11 লক্ষ পরিবারের নাম লেখা আছে, যে লিস্টটা ক্লিয়ার করা আছে পাকা বাড়ির জন্য। তাদের টাকাটা আমরা ডিসেম্বর মাস থেকে দিতে শুরু করব, যাতে দুটো কিস্তিতে 11 লক্ষ মানুষ প্রথমবারই তাদের পাকা বাড়ি পেয়ে যায়। আগেও 43 লক্ষ লোকের আমরা করে দিয়েছি। সবটা করতে হয়তো যখন টাকা হবে সময় মতো, তখন ফেজ বাই ফেজ নিশ্চয়ই হবে। কৃষকরা মনে রাখবেন, আপনাদের শস্য বীমা দিতে হয় না, পয়সা আমরা দিই। আলু চাষও, আলুও নিয়ে আসা হচ্ছে বিমার মধ্যে। তাহলে আপনাদের আলু চাষেও ক্ষতি হলে চাষি ভাইদের চিন্তা করার কোনো কারণ থাকবে না। আপনাদের জমি, চাষের জমি মিউটেশন করতে গেলেও যে টাকাটা লাগে সেটাও আমরা দিই, আপনাদের দিতে হয় না। এইভাবে একদিকে আমার মেয়েরা গড়ে উঠছে কন্যাশ্রী, কেউ শিক্ষাশ্রী, কেউ সবুজশ্রী, কেউ সবুজ সাথী, কেউ শিশু সাথী, কেউ সাইকেল, কেউ স্মার্টফোন, কেউ রূপশ্রী, কেউ সমব্যথী, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী। 4 কোটি ছেলে মেয়েদের দেওয়া হয়েছে। তপশিলীদের জন্য তপশিলী বন্ধু এবং শিক্ষাশ্রী স্কলারশিপ। আশ্রমিকদের জন্য, যারা হস্টেলে থাকে, আদিবাসী ভাই বোনেরা, তাদের কিন্তু 1800 টাকা করে মাসে দেওয়া হয় শিক্ষাশ্রী স্কলারশিপ ছাড়াও। ওবিসি ও সংখ্যালঘুদের জন্য, তাদেরও যারা আশ্রমিক, তারাও কিন্তু 10,000 টাকা করে পান। সুতরাং এমন কোনো জায়গা নেই যেখানে কোনো ফাঁক ফোকর আছে।
এমনকি একটা সামাজিক সুরক্ষা প্রকল্প আছে, যে ঘরে কাজ করেন, যে বিড়ি তৈরি করেন, যে টোটো চালান, যে অটো চালান, যে দোকানদার, তার হয়তো ভবিষ্যৎ কিছু নেই, তারা মনে করেন, তা নয়, আছে। সামাজিক সুরক্ষাতেও আমাদের 1.5 কোটি মানুষ নাম লিখিয়েছে। আপনাদের কিচ্ছু দিতে হবে না, টাকাটা আমরা দিই। কিন্তু তাদের যদি কোনো অসুবিধে হয়, তাহলে তারা তার মেয়ের বিয়ে থেকে শুরু করে, তার চিকিৎসা থেকে শুরু করে, তার অক্ষমতা থেকে শুরু করে সব সাহায্যই পাবেন। আর দ্বিতীয়ত, স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা করে আপনারা তো পান তো? স্বাস্থ্যসাথী 9 কোটি পরিবার পায়েন। পরিযায়ী শ্রমিকদের জন্য ওদের এসে ভোটটা দিতে বলবেন। যারা বাইরে থাকে তাদের আমি আলাদা একটা করে স্বাস্থ্যসাথী কার্ড দেবো, যাতে তারা যেখানে থাকে সেখানে যাতে চিকিৎসার অভাবে তাদের দুঃখ পেতে না হয়, তারাও যাতে চিকিৎসার সুযোগ পায়। লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে তো, মা লক্ষ্মীরা, সতী সাবিত্রী, সীতা, অরুন্ধতী, আম্মা, মাদার, মায়েরা পাচ্ছেন তো? বেড়েছে? পাচ্ছেন ঠিক মতো? 60 বছর বয়স যখন হয়ে যাবে, সারা জীবন পাবেন। এবার এই 6 লক্ষ নাম 60 বছর হয়ে গিয়েছিল মার্চ মাসে। আমি বললাম না, কন্যাশ্রী যদি স্কুলে নাম্বার 1 হয়, কলেজে কন্যাশ্রী 2 হয়, আর বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে কন্যাশ্রী 3 পায়, তাহলে মা বোনেরাও আপ টু 60 ইয়ার্স, 60 বছর, লক্ষ্মীর ভাণ্ডার 1, আর 60-র পরে যারা যতদিন বাঁচবেন তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার 2। আর আপনাকে বার্ধক্য ভাতার জন্য চিন্তা করতে হলো না, যতদিন বাঁচবেন ততদিন পাবেন। এইভাবে অনেক কাজ করা হয়েছে, আরও কাজ করা হবে। কি খেলা হবে তো ভাই বোনেরা আমার? খেলা হবে, মা বোনেরা আমার, খেলা হবে। শর্মিলার থেকে ভালো প্রার্থী কেউ হতে পারে? ও খুব ভালো মেয়ে, ও ভালো কাজ করবে বলে এসছে, খুব ভদ্রঘরের মেয়ে এবং মানুষ দরদি, নিজের চিকিৎসা জানে, আপনাদের পাশে থাকবে, চলে যাবে না। খেলা হবে বলো, খেলা হবে, খেলা হবে মা বোনেরা, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। চিহ্নটা কি? চিহ্নটা কি? জিতবে কারা? জিতবে কারা? জিতবে কারা? अली गली में शोर है, बीजेपी चोर है। अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है। জিনিসের দাম বাড়লো কেন? বিজেপি জবাব দাও। জিনিসের দাম বাড়লো কেন? বিজেপি জবাব দাও। ওষুধের দাম বাড়লো কেন? বিজেপি জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। গ্যাসের দাম বাড়লো কেন? বিজেপি জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। তাই সিপিএমকে একটি ভোটও দেবেন না, কংগ্রেসকে একটি ভোটও দেবেন না, বিজেপিকে একটি ভোটও দেবেন না। বাংলায় কোনো জোট নেই, বাংলায় কংগ্রেস সিপিএমের ভোট আছে, কিন্তু ইন্ডিয়াতে দেশ চালানোর জন্য বাংলায় যত বেশি সিটে জিতবে তত বেশি করে বিজেপিকে বিদায় দেওয়ার জন্য তারা সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। তাই আপনাদের অনুরোধ করব, সব কটা ভোট সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। মেমারিতে আসলেই আমার করেন্দার ঘটনা মনে পড়ে। আমি তখন ছাত্র রাজনীতি করতাম, আমি করেন্দা গ্রামে এসেছিলাম। আপনাদের মনে আছে? 4 জনকে পিটিয়ে হত্যা করে, একটা বাচ্চাকে হত্যা করে টিনের একটা মুড়ির টিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। এই সিপিএম দল যে কি সাংঘাতিক ছিল
কল্পনা করতে পারবেন না। এখন সিপিএম কংগ্রেসে এক হয়েছে, আর বিজেপি তো তার বাজ পাখি হচ্ছে। বাজ পাখির দুটো চোখ, একটা সিপিএম একটা বিজেপি। তাই আপনাদের বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ, অভিনন্দন, সালাম, শুভনন্দন সব জানিয়ে বলবো জয় হিন্দ, বন্দে মাতরম। রবি চ্যাটার্জিও এসে গেছে দেখছি, কাটোয়া থেকে স্বপন দেবনাথ এসে গেছেন। কালকেও আমার মিটিং আছে আবার সমুদ্রগড়ে, তারপরে মিটিং আছে রায়নায়। আবার দেখা হবে পথ চলতে চলতে কারোর সাথে না কারোর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। ইন্দ্রনীল রেডি, আপনাদের 4-5 মিনিট টাইমে আদিবাসী ভাই বোনেরা একটা পারফরমেন্স করবে। আপনারা মা বোনেরা যদি দয়া করে আমাদের এই লড়াইয়ে শান্তির বার্তা দিয়ে একটু শঙ্খধ্বনি দেন, একটু উলুধ্বনি দেন। ফিরে এলাম বিরতির পর। 4টে 4 দিকে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে খবরে নজর রাখবো, হাওড়ার বাঁকড়ায় নির্বাচনের আবহে পঞ্চায়েত অফিসে চলল গুলি। বাঁকড়ার 3 নম্বর পঞ্চায়েত অফিসের ঘটনা এবং 3 থেকে 4 রাউন্ড গুলি চলার অভিযোগ সামনে আসছে। গুলিতে আহত পঞ্চায়েত প্রধানের বাবা সহ 2 জন এবং ইতিমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, ঘটনার মুহূর্তের ছবি যেরকম আপনাদের সামনে তুলে ধরছি এবং পঞ্চায়েত অফিসেই গুলি চালানোর ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেই সিসিটিভি ফুটেজ অর্থাৎ ঘটনার মুহূর্তে কে বা কারা ওই পঞ্চায়েত অফিসে ঢুকেছিল এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। লোকসভা নির্বাচনের আবহে হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনা সামনে আসছে এবং ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টই উত্তপ্ত হচ্ছে গোটা এলাকা। মুখ ঢেকে এলোপাথারি গুলি চালানো হয় এবং অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজন দুষ্কৃতী তারা পঞ্চায়েত অফিসে হঠাৎই ঢোকে এবং প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটে এবং সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে এবং পঞ্চায়েত প্রধানের বাবা সহ 2 জন আহত হয়েছেন এবং গোটা ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলি, ভোটের মুখে ফের গুলি চালানোর ঘটনা ঘটেছে হাওড়ায়। বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ হাওড়ার বাঁকড়ার 3 নম্বর পঞ্চায়েত অফিসের ভিতরে এই ঘটনাটি ঘটে এবং অজ্ঞাত পরিচয়ে বেশ কয়েকজন দুষ্কৃতী তারা এসে হঠাৎই এলোপাথারি গুলি চালাতে থাকে এবং গোটা ঘটনায় পঞ্চায়েত প্রধানের বাবা সহ 2 জন আহত হয়েছেন। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, গোটা ঘটনায় ইতিমধ্যেই পুলিশ 3 জনকে আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নির্বাচনের আবহে হাওড়ার বাঁকড়া উত্তপ্ত, সেখানে পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনা। কে বা কারা এর নেপথ্যে রয়েছে বিস্তারিত জানবো, প্রতিনিধির থেকে আপডেট নেব। তবে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যেতে যেতে আপনাদের জানাচ্ছিলাম হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনা। ইতিমধ্যেই গোটা ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। তবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সামনে আসছে। জেলা তৃণমূল নেতৃত্ব কি বলছে, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। ঘটনা কি হয়েছিল, কে বা কারা এসেছিল, এই সমস্ত তথ্য যেরকম পুলিশের হাতে উঠে আসছে। অন্যদিকে জেলা তৃণমূল নেতৃত্ব এই যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা, সেই বিষয়টাকে কিভাবে দেখছেন, সব মিলিয়ে কি তথ্য রয়েছে এই মুহূর্তে? দেখো, একেবারে ঠিকই বলেছো যে তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব, কেননা দীর্ঘদিন ধরে এই টুকটুকি শেখ অর্থাৎ বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েত প্রধানকে রেকি করা হচ্ছিল। অর্থাৎ তারা দুষ্কৃতীরা চিনত না বলে তার বাড়িতেও গেছিল, তার নাম জিজ্ঞেস করেছে, বাড়িতে তখন সুযোগ সুবিধা পায়নি। সেই জন্য আজকে 12টার সময় 3 জন ব্যক্তি আসে, একদম পঞ্চায়েত প্রধানকে খোঁজাখুঁজি শুরু করে। পঞ্চায়েত প্রধান যখন একটি ঘরে তার নিজের যে অফিস ছিল সেই অফিসে বসেছিল, কিন্তু ঢুকতে যখন বাধা পায় আচমকায় 3 জন দুষ্কৃতী তাদের আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালাতে শুরু করে। প্রায় 6 থেকে 8 রাউন্ড গুলি চালায় এবং তার পঞ্চায়েত প্রধানের বাবা এবং তার ভাই গুরুতর আহত হয় এবং গুলি চালাতে চালাতে ঘটনাস্থল থেকে বেরিয়ে যায়। অল্পের জন্য প্রধান টুকটুকি শেখ রক্ষা পায়, কেন একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তার বন্দুক বুকে ঠেকানো হয়েছিল, কিন্তু তার তৎপরতায় নিজে টেবিলের তলায় লুকিয়ে পড়ার পর তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ আসছে অর্থাৎ
শেখ সাজিজ এবং শেখ আজহারউদ্দিন এবং ভোলানাথ চক্রবর্তী, এই তিনজন দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েত অফিস দখল করার একটা চেষ্টা করছিল। এলাকায় যে বেআইনি প্রমোটিং হচ্ছিল, সেই প্রমোটিংয়ে বেআইনি সই করতে পঞ্চায়েত প্রধানকে চাপ দিচ্ছিল। অর্থাৎ এইখানে তোলাবাজি এবং বেআইনি কাজের মদত না দেওয়া এই আক্রমণ এবং এই হামলা বলে জানা যাচ্ছে, যেটা সরাসরি বলছে একদম পঞ্চায়েত প্রধান শেখ টুকটুকি যেটা বলছে, তাকে চিনতে না পারায় তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছে। তবে যেই ঘটনাটা প্রকাশ্যে গুলি চালানো একদম 12টার সময় পঞ্চায়েত অফিসে আরও সদস্যরা বসেছিল, তারা গুরুতর আহত হতে পারত। গুলি হয়তো সরাসরি পঞ্চায়েতের প্রধানে লাগেনি, কিন্তু যেভাবে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটলো। পরিচয় লোকজন বা দুষ্কৃতীরা যারা এসেছিলেন তাদের কি কোনো পরিচয় পাওয়া গিয়েছে? কিছু স্পষ্ট হয়েছে এই সিসিটিভি ফুটেজে? দেখো, তুমি ঠিকই বলেছো। এখানে তোমাকে বলে রাখি, ইতিমধ্যে কেন্দ্র বাহিনী নামানো হয়েছে, যেভাবে উত্তেজনা ছড়িয়েছে, পাশাপাশি র্যাব নামানো হয়েছে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট অর্থাৎ হাওড়া সিটি পুলিশের ডিডি এখানে তদন্তে নেমেছে এবং তিনজনকে আটক করা হয়েছে। এই সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে আটক করেছে এবং যে কে বা কারা গুলি চালালো তাদেরও তল্লাশি চলছে। তবে যে শেখ সাজিজ এবং শেখ আজহার আর ভোলানাথ চক্রবর্তী, এদের মদতেই যে ঘটনাটা ঘটেছে এটা পরিষ্কার। কেন পঞ্চায়েত প্রধানকে হুমকি দেওয়া হচ্ছিল, পঞ্চায়েত প্রধানকে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছিল, সেইগুলো না করা এই ঘটনা। অর্থাৎ তৃণমূলের একটি অপর গোষ্ঠীর দিকেই লক্ষ্য উঠে আসছে। তবে তৃণমূলের নেতৃত্ব যেটা জানাচ্ছে যে আইন যে পথে যাবে, আইনে যে ব্যবস্থা নেবার সেই ব্যবস্থা নেবে, তারা এই বিষয়ে কিছু বলবে না। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা শাস্তি পাবে ধরা পড়লে। তবে পুলিশ একই সিসিটিভি ফুটেজের হাতিয়ার এবং বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ, তিনজনকে আটক করা হয়েছে, আরও দুষ্কৃতীদের ধরার চেষ্টা করছে। তৃণমূলের যে অপর গোষ্ঠী এই পঞ্চায়েত দখলের চেষ্টা করছিল, অনাস্থা প্রস্তাব হয়েছিল, কিন্তু শেখ টুকটুকি অনাস্থা প্রস্তাবে জিতেও গেছিল। সেক্ষেত্রে জেলা তৃণমূল নেতৃত্ব তারা এই বিষয়ে কি বলছেন? দেখো, জেলা তৃণমূল নেতৃত্ব বারবার যেটা বলছে, যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হয়েছে, তারা যদি প্রমাণিত তারা শাস্তি পাবে। তবে শেখ টুকটুকি বেশ কদিন আগে জেলা নেতৃত্বকে জানিয়েছিল, তার পাশাপাশি থানায় অভিযোগও করা হয়েছিল, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, জেলা নেতৃত্ব কোনো ব্যবস্থা নেয়নি। এই যে একটা তৃণমূলের গোষ্ঠী, তারা আগ্নেয়াস্ত্র দেখানো, ভয় দেখানো, অনৈতিক কাজের সঙ্গে প্রধানকে যুক্ত করার চেষ্টা করা, এই নানান কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে হুমকি দিচ্ছে, চমকানো হচ্ছে এবং প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নিল না। আজকে এত বড় ঘটনা ঘটে গেল, কিন্তু জেলা নেতৃত্ব বলছে যারাই ঘটনা ঘটিয়েছে তারা যদি প্রমাণিত দোষী সাব্যস্ত, তারা তাদের শাস্তি পাবে। একেবারে যে গা এড়িয়ে যাচ্ছে, যে এই ঘটনা থেকে তারা কোনোভাবেই থাকছে, সেটাই বোঝা যাচ্ছে। তবে তৃণমূল একটা প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব এই বাগড়া 3 নম্বর পঞ্চায়েতে উঠে এলো। একদমই ধন্যবাদ জানাবো। জগন্নাথ সামন্ত আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে এবং এই মুহূর্তে সেখানে যে পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনী এবং র্যাফ নামানো হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং অজ্ঞাত পরিচয়ে যে দুষ্কৃতীরা যারা পঞ্চায়েত অফিসে ঢুকে এলোপাথারি গুলি চালানোর চেষ্টা করে, তাদেরও কিন্তু পরিচয় জানার চেষ্টা করছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে পুলিশের তরফে। পঞ্চায়েত অফিসের প্রধান টুকটুকি শেখ তিনি কি বলছেন আপনাদের শোনাই। ওকে চেয়ার দিতে হবে, চেয়ার দেবে না, সে কিন্তু বলে গিয়েছে আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার বড় বউ ছেলেকে বাচ্চাদের সব বাড়ি ফাঁকা করে ফেলেছি, কিন্তু আমি বাইরে গিয়ে খেলবো। ওই তো শেখ সাজিদ বললাম, হ্যাঁ আজহারউদ্দিন লস্কর, সে তো আজহারউদ্দিন লস্কর এরাও তৃণমূলেরই নেতা। আজহারউদ্দিন লস্কর উনি বলেইছে যে লোকসভা ভোটার আগে কিছু মার্ডার হবে বা কিছু লাশ পড়বে। দেখুন, কাজ বলতে ইনলিগাল কাজ, ধরুন কোনো ফ্ল্যাট বা কোনো রাস্তাঘাট বা কোনো পুকুর ভরাট, এই কাজগুলো আমি বলেছিলাম করবো না। ইনলিগাল কাজ, যেটা লিগ্যাল প্রসেস আছে সেটা আমি করবো। পুলিশকে জানিয়েছিলে? হ্যাঁ, পুলিশকে তো আমরা জানালাম কালকে। জেলা নেতৃত্বকে জানিয়েছিলে? সবাই না, এর আগে এইগুলো জানানো হয়। হ্যাঁ, জানিয়েছিলাম। প্রথমে আমাদের সদস্যকে জিজ্ঞাসা করছিল যে প্রধান কোথায়, হয়তো প্রধান কোথায় জিজ্ঞাসা করেছে, তখন সেই সদস্যময় বলেছে যে কি দরকার প্রধানের কাছে বলুন আগে।
সে বললো আগে আমায় বলুন তারপরে ঢুকতে দেবো। ততক্ষণে যখন বলেছে বলতে বলতে তারা পকেট থেকে তিনজনে 3টে বন্দুক বার করে। বন্দুক বার করে পাশের রুমগুলো ফায়ার করে। আমার বাবাকে লেগেছে, কাকাকে লেগেছে, প্লাস সদস্যদেরও সবাই চোট হয়েছে। তারপর ওপরের কাঁচ থেকেই আমাকে 2টো ফায়ার করে, যেখানে আমি মাথা নিচু করে টেবিলের নিচে ঢুকে যাই। তারা ততক্ষণে আমায় জানে না মারতে পেরে আবার ভেতরে ঢুকে যায়, দিয়ে টেবিলে ঢুকে গিয়ে আমাকে বুকের মধ্যে গুলি রেখেছিল। সেই বন্দুকটা আমি কোনোভাবে তার কাছ থেকে কেড়ে নিতে তারপরে তারা পালিয়ে যায়। আপনি সাহসিকতা দেখাতে কি বেঁচে গেলেন, নাহলে তো আপনাকে প্রাণে মেরে আমাকে তাহলে আমায় প্রাণে মেরে দিত। তাহলে এটা জেলা নেতৃত্বকে জানিয়েছেন? জেলা নেতৃত্বকে যে এখন জানিয়েছে ঘটনার পরে? হ্যাঁ হ্যাঁ সবাই ইমিডিয়েটলি এখন সবাই উপস্থিত আছে আমাদের। আপনাদের শোনালাম পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ তিনি কি মন্তব্য করেছেন, তিনি কি দাবি করছেন, এবং সেই সময় তিনি পঞ্চায়েত অফিসে উপস্থিত ছিলেন। অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজন সেখানে ঢোকেন এবং তারপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে। ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। লোকসভা নির্বাচনের আবহে উত্তপ্ত হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে ঢুকে এলোপাথারি গুলি। গোটা ঘটনায় 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং পাশাপাশি আহত হয়েছেন পঞ্চায়েত প্রধানের বাবা সহ 2 জন। গোটা ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ তিনি যেমনটা বলছেন যে সেই মুহূর্তে তিনি পঞ্চায়েত অফিসে উপস্থিত ছিলেন এবং তখনই এ ধরনের ঘটনা ঘটে। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় ফের সময় চাইলেন রাজ্যের মুখ্য সচিব। কলকাতা হাইকোর্টের কাছে সময় চাইলেন মুখ্য সচিব এবং যে জায়গা থেকে তিনি বলেছেন যে আরো বেশ কিছুটা সময় দিতে হবে, এমনটাই কিন্তু সময় জানানোর জন্য তিনি আবেদন জানিয়েছেন এবং 7 সপ্তাহ সময় চাইলেন রাজ্যের মুখ্য সচিব। বিচারপতি জয়মাল্য বাগচি তার যেরকম পর্যবেক্ষণ, আমাদের কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের বাধ্য করছেন মুখ্য সচিব। এটা বিচার প্রক্রিয়া বিলম্বিত করার কৌশল, এমনই প্রশ্ন তুলেছেন বিচারপতি। পাশাপাশি তিনি বলেছেন যে আমাদের যে ইচ্ছে বা নির্দেশ অমান্য করা হচ্ছে, এটা আদালত তাকে অনুমতি দেওয়ার জন্য বাধ্য করেনি, তাকে নিজের সিদ্ধান্ত জানাতে বলেছে এবং নিজের দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে। পাশাপাশি বিচারপতি এহেন মন্তব্য করেছেন, স্বচ্ছ নিরপেক্ষ বিচার প্রক্রিয়া সম্ভব কিনা সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সিবিআই যে অনুমোদন রাজ্যের কাছে চেয়েছিল, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় চাইলেন রাজ্যের মুখ্য সচিব। এর আগে সিদ্ধান্ত নেওয়ার জন্য 4 বার সময় দিয়েছিল আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় ফের সময় চাইলেন রাজ্যের মুখ্য সচিব। 7 সপ্তাহ সময় চাওয়া হয়েছে। এজলাসে বসে তার ক্ষমতা টের পাচ্ছি। পাশাপাশি যে মন্তব্য বিচারপতি করেছেন, আমরা ব্যথিত, এটা আমলাতান্ত্রিক আলস্য, এমনই প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। পাশাপাশি তিনি এই মন্তব্য করেছেন যে এই যে সময় পেছানো হচ্ছে তার পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে, এহেন প্রশ্ন তুলেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। নিয়োগ দুর্নীতি মামলায় ফের সময় চাইলেন রাজ্যের মুখ্য সচিব। কলকাতা হাইকোর্টের কাছে সময় চাওয়া হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখবো 7 সপ্তাহ সময় চাইলেন রাজ্যের মুখ্য সচিব। বিচারপতি জয়মাল্য বাগচি তার পর্যবেক্ষণ, আমাদের কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের বাধ্য করছেন মুখ্য সচিব, এটা বিচার প্রক্রিয়া বিলম্বিত করার কৌশল, এমনটাই প্রশ্ন তুলেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি আধিকারিকদের বিরুদ্ধে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সিবিআই যে অনুমোদন রাজ্যের কাছে চেয়েছিল, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ফের সময় চাইলেন রাজ্যের মুখ্য সচিব। এর আগে সিদ্ধান্ত নেওয়ার জন্য 4 বার সময় চেয়েছিল আদালত। আগামীকাল জামিনের মামলার চূড়ান্ত শুনানি করবে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। আপনাদের জানিয়ে রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় ফের সময় চাইলেন রাজ্যের মুখ্য সচিব। 7 সপ্তাহ সময় চাওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবের তরফে। বিচারপতি জয়মাল্য বাগচির পদক্ষেপ, যেমনটা তিনি বলেছেন, পর্যবেক্ষণ তার, আমাদের কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের বাধ্য করছেন মুখ্য সচিব।
পাশাপাশি এবার যে খবরে নজর রাখবো, তারকা তালিকা থেকে বাদ কুণাল ঘোষ। তৃণমূলের তারকা প্রচারকের যে তালিকা পঞ্চম দফার, সেই 40 জনের নামের মধ্যে থেকে ইতিমধ্যেই কুণাল ঘোষের নাম কিন্তু নেই। বুধবারই পদ থেকে অপসারিত হন কুণাল ঘোষ। আমরা দেখেছি রক্তদান শিবিরে গিয়ে বিজেপি প্রার্থী তাপস রায়কে নিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন এবং তারপরেই দলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, তাহলে কি দলে আরো কোণঠাসা হয়ে পড়লেন কুণাল ঘোষ? সাধারণ সম্পাদকের পদ খোলা গেছে এবং আজকেও যে তারকা প্রচারকের যে তালিকা ছিল সেই তালিকা থেকেও তার নামটি বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ কুণাল ঘোষের যে আগের তিনি মুখপাত্র ছিলেন, সেই মুখপাত্রের পদ থেকে তাকে সরানো হয়েছিল। তারপরে তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে গতকাল সরানো হয়েছে এবং আজকে তার তারকা প্রচারকের নাম যে নাম ছিল তালিকা, সেই তালিকা থেকেও তার নাম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ দলের পক্ষ থেকে এই মুহূর্তে তালিকা সম্ভাবনা ছিল না, কিন্তু যেভাবে গত কয়েকদিন ধরে কুণাল ঘোষ দল বিরোধী বেশ কিছু মন্তব্য করছিলেন, গতকাল যেভাবে তিনি একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতি ঘোষ আমাদের প্রতিনিধি ছিলেন, আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন ফোন লাইনে। অন্যদিকে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন তিনি এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। নির্বাচনে দল যাকে মনোনীত করে প্রার্থী করে সিম্বল দিয়ে পাঠায়, আমার ব্যক্তিগত পছন্দ হোক বা অপছন্দ হোক, ব্যক্তিগত মতামত দায়ী থাক, দলের অনুগত সৈনিক হিসাবে তাকে কাঁধে করে নির্বাচনে জেতানোই একমাত্র কাজ হওয়া উচিত দলের সময়। সেক্ষেত্রে কুণাল ঘোষের কিছু বক্তব্যকে কেন্দ্র করে তিনি কিছু বক্তব্য রেখেছেন, যদিও সেটা অরাজনৈতিক মঞ্চ ছিল। সেই বক্তব্যের প্রেক্ষাপটে শৃঙ্খলাপরায়ণ তৃণমূল কংগ্রেস তার ঊর্ধ্বতন নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী একটি পদক্ষেপ নিয়েছে। সেই নিয়ে আমার কোনো কিছু বলার নেই। দলের অনুগত সৈনিক হিসাবে দল এই সিদ্ধান্ত নিতেই পারে বলে আমি মনে করি। এটা যেমন 100% ঠিক, আবার এটাও 100% ঠিক যে বিভিন্ন সময় বিগত কয়েক মাসে বা কয়েক বছরে আমাদের দল যখন অস্বস্তিকর এবং বিব্রতকর সিচুয়েশনের সামনাসামনি হয়েছে, তখন আমি ডক্টর শান্তনু সেন বা কুণাল ঘোষ বা আমাদের মতো হাতে গুনে কয়েকজন আমরাই কিন্তু অগ্রপশ্চাৎ বিবেচনা না করে দল দায়িত্ব দিয়েছে বলে দলের মুখপাত্র হিসেবে দলের জন্য বলে গেছি, দলকে প্রোটেকশন দলের হয়ে ডিফেন্ড করে গেছি, বিরোধীদের চাঁচাছোলাভাবে আক্রমণ করেছি। আমি তো আমাকে দিয়ে বলতে পারি, আমাকে একাধিকবার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেন্ট্রাল এজেন্সি ভয় দেখানো হয়েছে, নানা রকম ভয় দেখানো হয়েছে। আমি কিন্তু মাথা নত করিনি, সমানভাবে বলেছি। ঠিক একইভাবে কুণালবাবুকেও দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য তিনি ছুটে গেছেন বা তিনিও বিরোধীদের চাঁচাছোলার ভাষায় আক্রমণ করেছেন। তাই আমি আবার বলছি, নির্বাচনের সময় যদি এমন কিছু কথা বলে তিনি আমাদের দলের প্রার্থীকে বিব্রত করে থাকেন বা আমাদের দলকে অস্বস্তিতে ফেলে থাকেন, নিশ্চিত করে দল তার জন্য পদক্ষেপ নিয়েছে, সে নিয়ে আমার কিচ্ছু বলার নেই। সেটা যেমন সঠিক, আবার পাশাপাশি কোনো একটা মানুষের মুষ্টিমেয় একদিন, দুদিন, 3 দিনের কিছু বক্তব্যের জন্য তার অতীতে দীর্ঘদিনের দলের প্রতি কন্ট্রিবিউশন সেটাও কিন্তু হট করে শূন্য হয়ে যায়। 4টে 4 দিক আজকের মতো এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।